আজকে আমরা একটু বড় পরিসরেই বলবো পোস্টপার্টাম হেমোরেজ নিয়ে। অনেকেই বলেন যে ডেলিভারির পরে অনেক বেশি রক্ত যাচ্ছে। এখন সেটা সিজারিয়ান সেকশনের সময় অথবা নরমাল ভ্যাজিনাল ডেলিভারির সময় অথবা পরে। আমরা যদি ২৪ ঘন্টার পরে বলি সেটাকে বলবো সেকেন্ডারি পিপিএইচ, আর উইদিন ২৪ ঘন্টার মধ্যে যেটা সেটাকে বলবো আমরা প্রাইমারি পিপিএইচ। আসুন আমরা প্রাইমারি পিপিএইচ নিয়ে আগে কথা বলি। অনেকে সিজারিয়ান সেকশনের সময় অনেক ডাক্তার বলেন যে রক্ত বন্ধ করতে পারছেন না এবং সেটার কিছু কারণ আছে এবং বাইরে তখন সরগরম পড়ে যায় যে ডাক্তার তো নার কেটে ফেলেছে, নার কেটে ফেলেছে। তখন রক্ত বন্ধ হচ্ছে না। না, ডাক্তার কখনো নার কেটে ফেলে না। আসলে আ আমরা বলি যে ৪ টা টি এর কারণে এরকম ব্লিডিং হতে পারে। একটা হতে পারে ১ম টনিসিটি, দ্বিতীয়তে আমরা বলবো একটা ট্রমা, তারপরে আমরা বলবো তার একটা টিস্যু, যেকোনো টিস্যু মানে যেকোনো একটা বাইরের ফরেন বডি এরকম। আরেকটা আছে থ্রোম্বিন, যেটা আমাদের বডিকে ব্লাড ক্লট করতে সাহায্য করে। এখন ১ম এ আসেন আমরা টনিসিটি নিয়ে কথা বলি। টনিসিটি হচ্ছে অটোমেটিকই জরায়ুর কিছু ক্ষমতা থাকে। বাচ্চা বের করে দেওয়ার পর গর্ভফুল বের করে দেয়ার সঙ্গে, সঙ্গে তার টনিসিটিটা ফিরে আসে এবং কিছু আমরা ঔষধ দেই, যেমন আমরা অক্সিটোসিন দেই যাতে টোনটাকে নরমালি ফিরিয়ে আসার জন্য। মেক্সিমাম ক্ষেত্রেই সেটা ফিরে আসে, কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে সেটা ফিরে আসতে চায় না। তখন তার টোনটাকে সে ছেড়ে দেয় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে। এটা কোথায়, কোথায় হয়? ধরেন তার এই বাচ্চাটা একটু বিগ বেবি। তারপর ধরেন মাল্টিপল প্রেগন্যান্সি, যেমন টুইন প্রেগন্যান্সি বা ট্রিপলেট প্রেগন্যান্সি, অথবা তার ডায়াবেটিক ছিল, সে হাইপারটেনশন ছিল। সেই ক্ষেত্রে এবং তার পানির পরিমাণ বেশি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তার টনিসিটিটা অনেকাংশেই কমে যেতে পারে। তখন আমরা তাকে টোন বাড়ানোর জন্য যা, যা ট্রিটমেন্ট সেগুলা মেইনটেইন করব। তারপর আসেন ট্রমা। ধরেন তার অনেকক্ষণ সে নরমাল ভ্যাজিনাল ডেলিভারি ট্রাই করেছে। তখন তার সিজারিয়ান সেকশন করার সময় অনেক বাচ্চার মাথা নিচে নেমে গেলে অনেক সময় ইউটেরাসের কিছু অংশ এক্সটেনশন হয়ে যায়। সেটাকে আমরা বলি ট্রমা। সেখান থেকেও আমাদের পিপিএইচ হতে পারে। অথবা নরমাল ভ্যাজিনাল ডেলিভারির সময় তার বার্থ ক্যানেলে কোনখানে ইনজুরি হয়েছে। সেটাকেও বলবো আমরা একটা ট্রমার কারণে তার পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে। তারপর আসেন আমরা বলি কিছু টিস্যু, যেমন তার গর্ভফুলের কিছু অংশ রয়ে গেল। তখন তার ডেলিভারির সময় আর ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না। তখন সেই যদি টিস্যুটা রিমুভ করা যায় ক্ষেত্র বিশেষে, তখন তার সেই ব্লিডিংটা নিয়ন্ত্রণ করা যায়। তারপর আসেন থ্রোম্বিন, যেটা আমাদের বডিতে একটা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে। সেটা অটোমেটিক আমাদের বডির মাতৃত্বর সময় বা সারা জীবনে আমাদের বডির মধ্যে ব্লাড যেগুলা অতিরিক্ত ক্ষরণ হয় সেটাকে কন্ট্রোল করে। তখন এই থ্রোম্বিনের কিছু অভাব বডিতে দেখা দিলে তখন কিন্তু এই ব্লাডটা কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়ে যায় এবং ব্লাডটা তখন তার ক্লট করতে চায় না। তারপর আসেন আমরা সেকেন্ডারি পিপিএইচ। সেকেন্ডারি পিপিএইচ কখন হবে? ২৪ ঘন্টা থেকে ৬ সপ্তাহ পর্যন্ত এটা হতে পারে। যখন পেশেন্ট খুব ভালো বাসায় চলে যায়, তারপর দেখে তখন তার অতিরিক্ত মাথা ঘুরাতে থাকে, খেতে পারে না, চোখে ঝাপসা লাগে, উঠলেই সে পড়ে যায় এবং তার অতিরিক্ত বুক ধড়ফড় করে। তখন কিন্তু তাকে বুঝতে হবে তার হাতে পায়ে পানি চলে আসছে, যে তার ব্লাড প্রেশারের অবস্থা কি? তার চোখের নিচে আমরা একটু দেখতে পারি তার রক্তশূন্যতা কতটুকু আছে এবং সে ফ্যাকাশে হয়েছে কিনা। এইসব ভেবে কিন্তু বাসায় তখন বসে থাকবেন না। সঙ্গে, সঙ্গে ডাক্তারের পরামর্শ নিবেন। তখন আমরা তাকে তার হিমোগ্লোবিন টেস্ট করব। হিমোগ্লোবিন অনুযায়ী তার চিকিৎসাটা অবশ্যই মেইনটেইন করতে হবে এবং ওই সময় অবশ্যই যে প্রচুর পরিমাণে প্লেন্টি অফ ফ্লুইড খাবে, রেস্ট করবে, তার অবস্টেট্রিশিয়ান এর সাথে যোগাযোগ করবে। অ্যাকর্ডিং টু তার ডায়াগনোসিস সেই অনুযায়ী চিকিৎসা করলে সম্পূর্ণরূপে পিপিএইচ চিকিৎসা করা সম্ভব।